মিলিটারি কোনো শক্তি না, যদি কোনো পরাশক্তি বা কোনো প্রভু রাষ্ট্র তার ইশারা না দেয়। মিলিটারি কোনো শক্তিই না। মিলিটারি তারা যুদ্ধের ময়দানে অনেক শক্তিশালী, কোনো সন্দেহ নেই। যুদ্ধ আপনি আমি করবো না, দেশ রক্ষায় বা বিশ্ব শান্তি রক্ষায় নিঃসন্দেহে তারা সেখানে স্যালুট। তারা দেশ রক্ষা তারা করে। আমি যত সেনাবাহিনী সমালোচনা করে, আমার দেশকে রক্ষা করবে সেনাবাহিনী, রাইট? বিশ্ব শান্তি রক্ষায় পৃথিবীর সেনাবাহিনী যায়। কিন্তু যখন জনতার স্রোত শুরু হবে, এই সেনাবাহিনী কিছু না রে ভাই। সেনাবাহিনী কি 5 আগস্টের ট্যাঙ্কের মধ্যে তুলে নেয় পোলাপানদের? আচ্ছা ধরেন এই সেনাবাহিনী শেখ হাসিনার বিরুদ্ধে তারা প্রতিরোধ করলো কোনো প্রভু রাষ্ট্রের কথায়, তারেক রহমানের পক্ষ নিল, জামাতের জঙ্গিদের নামাইলো। ধরে নেন, ধরে নেন আওয়ামী লীগ 50 লক্ষ মাঠে নামলো, কয়জনটা আপনি মারবেন? কয়জনকে আপনি গুলি করবেন? এটা 71 সাল না যে কিছুই দেখাতে পারবেন না। ওই সুযোগ তো নাই, ভিডিও আছে, রেকর্ড না আছে। সব আছে, হ্যাঁ হ্যাঁ। এই আর তখন আমরা কি বসে থাকবো? মনে করেন অনলাইন বন্ধ করে দিলেন, পাবলিক তো মোবাইল দিয়ে ভিডিও করবে, এগুলো তো সারা পৃথিবীতে চলে যাবে কোনো না কোনো ভাবে। আওয়ামী লীগের লোক যখন মাঠে নামবে, বিএনপির লোক, শেখ হাসিনা যখন দেশে নামবে, বিএনপির অর্ধেক নিষ্ক্রিয় হয়ে যাবে। আর 25% বিএনপির এই মুহূর্তে যত সমর্থক আছে, নেতাকর্মী আছে, আর 25% মিছিলে থাকবে আওয়ামী লীগে। লিখে রাখেন আপনি আমার কথা। যিনি এই কথাটা বলতেছে, ভাই জনস্রোত তো বুঝেন না। 4 তারিখে কেউ কি বলতে পারছিল যে শেখ হাসিনা সরকার 5 তারিখে উচ্ছেদ হচ্ছে? কেউ জানতো না, চাপা যতই মারো। কেউ জানতো না। বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী বলেছিল যে শেখ হাসিনা সরকার উচ্ছেদ হচ্ছে? বলে নাই। বাংলাদেশের কোনো গণক বলেছিল? কোনো রাজনীতিবিদের সারা পৃথিবীতে লেখা নাই। কিন্তু 5 তারিখের 12টার পরে সরকার নাই। তেমনি শেখ হাসিনা যখন এই দেশে প্রবেশ করবে, তখন তো জামাত কাজ করতে, জামাত ফাংশন করবে না। আর ভাবির পোলারা তো দেশে খুঁজে পাবেন না, থাকলো বিএনপি। বিএনপির আস্তে আস্তে পালাবে। যা লুটপাট করছে ডিসেম্বরের মধ্যে কাটে বুচকা বানবে বিএনপির বড় বড় নেতারা। এমন হইতে পারে ডিসেম্বরের আগে এমপিরা পালায় যাবে। আপনি লিখে রাখেন, লিখে রাখেন। আর কিছু থাকবে, কপালে তো শনি আছে, অনেক পাপ করেছে, জনগণের হাতে হিসাব দিতে হবে না। শেখ হাসিনা আসাম মানেই বিএনপির সরকারের কুর্সিটা উল্টে যাবে। বিএনপির সরকারের যে গণেশ, সেই গণেশ আর থাকবে না। কারণ শেখ হাসিনা বাংলাদেশে প্রবাস করা মানেই বাংলাদেশের সাধারণ মানুষ ধরে নিবে শেখ হাসিনা ক্ষমতায় চলে যাচ্ছে। এটা তারা ধরে নিবে। মনে করেন শেখ হাসিনা আসার পরও 5 বছর কিছু এলো না, তারপর জনগণ ধরে নিবে এই শেখ হাসিনা কালকে আসলো, কালকে আসলো, কালকে আসলো। আর এই যে যারা বলছে, আজকেও আমাকে একজন বলেছে, আমি একটা লাইভে আপনার আগে এখানে ছিলাম, আপনারা বলছি যে 5 মিনিট পরে, কারণ আমার একটা ফোন ছিল। লাইভ শেষে আমাকে একজন দেশের বাইরে থেকে বলেছে, কানাডাতে আপনার ওইখানে আছে, উনি আমাকে ফোন দিয়ে বলল, ফরিদ তুমি এটা কি করে, তুমি যে বললা রাশেদ হায়দারের চ্যানেলে শেখ হাসিনা ফিরবে লক্ষ লক্ষ কোটি কোটি, এটা কি করে সম্ভব? তিনি কিন্তু আমার সিনিয়র, অনেক আমার সাথে রাজনীতিও বেশি বুঝেন, শিক্ষা দীক্ষাও বেশি, অর্থ অনৈতিকও বেশি, চেহারাও সুন্দর। তিনি আমাকে ফরিদ এটা কেন তুমি বললা, আমাকে বলো। আমি বললাম আপনি চ্যানেল দেখ, আমরা আমার বক্তব্য শুনছেন? তুমি যখন আজকে রাশেদের চ্যানেলে গিয়ে দেখলাম সে লাইভে যাবে, তুমি বক্তা, তখনই বুঝছি তুমি আলোচনা করো, আমি শুনেছি। তোমার কোনো বক্তব্য আমি 1 ঘন্টা শুনে পরে, লাইভ তো আমি শুনি না, তোমারটা পরে শুনি বিচ্ছিন্নভাবে, এটা পুরোটাই শুনেছি শেখ হাসিনা প্রসঙ্গে। আমি বললাম আপনার কেন মনে হয় যে তিনি আসবেন না, এটা বলেন। বলছে যে ওই যে গদবাধা কথা কয়, বিতাড়িত, উনি পলাতক বলেন নাই, বললে আমি জানি সাইদে ধরো, উনি বলছেন বিতাড়িত নেতা কি দেশে ফিরতে পারে? আমি বললাম তারেক রহমান ফিরে নাই মুসলেখা দিয়ে, ফিরেছে। আমি তাহলে কেন পারবে না? আমি কেন শেখ হাসিনা পারবে? তারেক রহমান তো লন্ডন ছিল, শেখ হাসিনা তো কলকাতায় বা দিল্লিতে বসে আছে। তিনি শুধু বলবেন, লং মার্চ শুরু করে দিবে বাংলাদেশের জনগণ। কারণ আপনি যাই বলেন, বঙ্গবন্ধু, জীবিত বঙ্গবন্ধুর সাথে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী। আর এই মুহূর্তে আপনিও জানেন, আমিও জানি, যে আগস্ট মাসের 2024-এর জুলাই মাসের পরে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই মাসগুলো কিন্তু আওয়ামী লীগের নাম নেওয়ার মতো লোক ছিল না। আপনিও জানেন, আমিও জানি। এমনকি কথা বলার লোক ছিল না, এখনো কিন্তু নেই। কয়জন বলে কথা? আচ্ছা আপনি আমাকে বলেন তো, আওয়ামী লীগের কি 100 জন লোক কথা বলে? আপনি না। সবাই দেখছেন কারা বলে? 100 জন যদি বলে, তার মধ্যে আমরা আগে, ওরা পিছিয়ে, তাহলে 100 জন লোক কথা বলে না আওয়ামী লীগের। আওয়ামী লীগের তো 300 এমপি ছিল, আওয়ামী লীগের তো 560 উপজেলা চেয়ারম্যান ছিল, আওয়ামী লীগের তো শত 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 মেয়র ছিল, আওয়ামী লীগের তো উপজেলার নেতা ছিল, আওয়ামী লীগের তো পাতি নেতা ছিল। তারা কোথায় গেল? তারা কথা বলে না কেন? সংঘর্ষ অনিবার্য। কারণ একই সাথে ওই যে কমরেড মঈনুদ্দিন খান বাদল সংসদে বলেছিলেন, ধর্ষক আর ধর্ষিতা একসাথে এক পথে চলতে পারে না। খুনি আর ভিকটিম, তার পরিবার একসাথে চলতে পারে না। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আর বিপক্ষে একসাথে চলার আর পরিবেশ নেই, মুখোমুখি হবে। এই যে প্রতিদিন আওয়ামী লীগের লোক মারা যাচ্ছে, প্রতিদিন, প্রতি মাসে। এই যে আশকের সর্বশেষ রিপোর্ট শুনলেন, সর্বশেষ আইন ও সালিশ কেন্দ্রের, তাদের ভাষাতেই 61 জন মারা গেছে।
এই 61 জনের মধ্যে কিন্তু 50 জনই আওয়ামী লীগ করা মানুষ, তারা জেলে মারা গেছে। আর জেলের বাইরে হত্যা কত করা মারা, হয়েছে। হ্যাঁ প্রতিদিন 10 থেকে 12 জন লোক কমপক্ষে মারা যায়, মানে হত্যা হয়। তার মধ্যে কিন্তু 7-8 জনই হচ্ছে আওয়ামী লীগের মানুষ। তো তারা এই যে যে বছর পর 2 বছর যাবত নির্যাতিত নিপীড়িত হলো, তাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। তারা ভেবে দেখেছে এইভাবে মার খাওয়ার চাইতে, এইভাবে মারা পড়ার চাইতে। আর আপনি এও জানেন যে একটা নিউজ এসেছিল যে একটা আওয়ামী লীগের নেতার স্ত্রীকে ছাত্র দলের নেতা 1 বছর যাবত ধর্ষণ করতেছে তার স্বামীকে মুক্ত হুম। করবে বলে। আপনি এটা তো একটা দেখলেন, এরকম তো হাজার হাজার ঘটনা আছে রে ভাই। তো তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাদের আর পিছনে তাকানোর আর জায়গা নেই, মুখোমুখি হবে। আর শেখ হাসিনা কেন আসবেন? কারণ তিনি দেখেছেন যে তার জীবন, তার পিতা এই দেশের জন্য জীবন দিয়েছেন, তিনি কেন পিছিয়ে থাকবেন, পিছিয়ে পড়ে থাকবেন? আর তার চাওয়ার পাওয়ার কি আছে? তিনি বঙ্গবন্ধুর কন্যা, তারপরে তার চাওয়ার পাওয়ার কিছু নাই। তারপর তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, আর কি চান তিনি? তারপর তিনি বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী, তার আর কি চাওয়ার পাওয়ার আছে? তো তিনি যা দিবেন তা তো জনগণের জন্যই তাকে করতে হবে। তিনি দেখতে পেরেছেন যে তিনি যদি এখন দেশে না ফিরেন, এই দেশটা একটা জঙ্গিবাদী রাষ্ট্রে পরিপূর্ণ হয়ে যাবে, পরিণত হয়ে যাবে। এই যে আপনি দেখাচ্ছেন, তারপরে এই দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। সুতরাং তাকে তো ফিরে আসতেই হবে। এই দেশের জনগণের মুখে ভাত তুলে দেওয়ার জন্য তাকে আসতে হবে। তিনি আওয়ামী লীগের জন্য আসতেছেন বলে আমি বিশ্বাস করি না, তাহলে সাহসী তিনি পেতেন না। শুধুমাত্র আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র যে আওয়ামী লীগের নেতা কর্মীদের কারণে তিনি দেশে ফিরতেছেন, এটা আমি মানি না। এটা একটা কারণ হতে পারে। আমি বিশ্বাস করি এই দেশের সাধারণ জনগণের মুখে ভাত কাপড় তুলে দেওয়ার জন্য তিনি আসতেছেন, আমার ধারণা। আর যেটা বলেন, সংঘর্ষ তো অনিবার্য হবেই, সংঘর্ষ হবেই, এবং সেইখানে অনেক জানমালের ক্ষয় হবে, কোনো সন্দেহ নেই। এটা নিয়ে আমি চিন্তিত যে সেই পরিমাণটা কি হবে এটা আমি বলতে পারতেছি না। সেই পরিমাণটা আমাদের ধারণার বাইরেও হতে পারে, সে পরিমাণটা কম হতে পারে। সেটা নির্ভর করে এই বাংলাদেশের আধা পাকিস্তানি হয়ে যাওয়া সেনাবাহিনী কি ভূমিকা নেয়। সেনাবাহিনী যদি আওয়ামী লীগকে প্রতিরোধ করতে যায় তাহলে সংঘর্ষ ভয়াবহ রকম হবে। আর সেনাবাহিনী যদি আওয়ামী লীগকে প্রতিহত করতে না যায়, আওয়ামী লীগকে ঠেকাতে না যায়, তাহলে সংঘর্ষটা খুব বেশি বড় পর্যায়ে যাবে না। কারণ জামাত আর এনসিপি তো পালায় যাবে সাথে সাথেই। তখন এরা জঙ্গিবাদী কিছু লোক আর কিছু বিএনপির নেতার সামনে আসবে, কিন্তু তারা 72 ঘন্টা টিকতে পারবে না আওয়ামী লীগের সামনে, সাধারণ জনগণের সামনে। কারণ এইবার জনগণকে সাথে পাবে না বিএনপি, এইবার জনগণকে সাথে তো জামাত পাওয়া প্রশ্নই আসে না। আর আমার ভাবির পোলারা তো হলো হাতে গোনা। আমাদের এই ন্যাশনাল কটকটি পার্টি, আমার ভাবির পোলা কয়টা? সারা বাংলাদেশে 100, 200, 300, 400, 500 বড় জোর, এর উপরে না। তো যখন শেখ হাসিনা ফিরবেন, যারা প্রভু রাষ্ট্র তারা এই ঝুঁকি নিবেন যে শেখ হাসিনার হাতে যদি ক্ষমতা চলে যায় তখন তাদের উপায় কি? তাদের তো ব্যবসা 18 কোটি মার্কেট নষ্ট হবে। এবং শেখ হাসিনা তো শুধু নিজের ক্ষমতাতে আসবেন না, জনতার ক্ষমতা, তার ক্ষমতা পাশাপাশি এরা যেমন কারো ক্ষমতা কাঁধে ভর করে আসছে, শেখ হাসিনা হয়তো কারো কাঁধে ভর করে আসবেন না, কিন্তু কারণ কোনো না কোনো দেশের সহযোগিতা তো অবশ্যই নিবেন। আর সেটা যদি কেউ মনে করে শুধু ভারত, তাহলে সে তো বোকার স্বর্গে বাস করতেছে। জি, এখানে সেক্ষেত্রে শুধু বেলা মেন্টলের একটি মেন্টল তিনি একটি কমেন্ট করেছেন যে কুইন উইল বি ব্যাক সুন। এই এই যে ধরেন সমর্থকদের কিন্তু ব্যাপক উচ্ছ্বাস আমি দেখতে পাচ্ছি। নিঃসন্দেহে, নিঃসন্দেহে। আপনি বিশ্বাস করেন এইবার কি ঘটবে জানেন না স্যার? হুম। মানে এইবার আমার ধারণা অসংখ্য নারী যা মানুষ দেখে নাই মিছিলে, এইবার দেখবে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে যাবে। লাখো লাখো নারী ঘর থেকে বের হয়ে আসবে। কেন জানেন? কারণ ওই যে নারীটাকে বিএনপির লোক তাকে বেজ্জতি করেছে, যার কন্যাকে বেজ্জতি করেছে, তারা ঘর থেকে বের হয়ে আসবে। বা যে নারীটা বেজ্জতি হয়েছে সেই নারীটা কিন্তু বের হয়ে আসবে। কেন জানেন? সে জানে এমনিও গেছি, অমনিও গেছি, এমনিও বিপদ আছে, অমনিও বিপদ আছে। আর আওয়ামী লীগের কথা আমি 1 বছর 1.5 বছর আগে বলছি যে সাঁতারের উপরে তো পানি নাই, আওয়ামী লীগকে মুখোমুখি হতেই হবে ভাই। এই জামাতিরা, হেফাজতিরা, আমার ভাবির পোলারা ক্ষমতা সহজে ছাড়তে চাইবে না, এটা আমরা জানি। এরা দেখবেন চেঁচামেচি এখন শুরু করছে। শেখ হাসিনা সবাই মাত্র কালকে রয়টারে এসেছে, আজকে থেকে চেঁচামেচি শুরু করেছে। ডিসেম্বরের 1 তারিখ আসার আগে দেখবেন এদের গলা শুকিয়ে আসবে আস্তে আস্তে, দেখবেন এরা ভাগতে থাকবে। আপনি নিশ্চিত থাকেন, এটা আপনিও ভালো করে জানেন, এরা বৈধভাবে অবৈধভাবে ভাগতে থাকবে, পালাইতে থাকবে। আর ভিসা তো দেখবেন আপনি আপনি আমার সাইডে ভালো পারবেন, এদের খোঁজ নিয়ে এদের ভিসা সমানে ভিসা করবে আর ভাগতে থাকবে।
কারণ না, একটা একটা জিনিস রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে শেখ হাসিনা আলতু ফালতু কথা বলার সুযোগই নাই। মানুষ না। আর এটা বলবেও না, আর তারা সুনিশ্চিত না হয়েও শুনবে এটা ছাপবে না। অনেক বিষয় আছে যে ১ ঘন্টা কথা হয়েছে, আমরা যে আর্টিকেলটি পড়েছি সেটা সর্বসাকুল্যে ১০ মিনিটের একটা আলাপচারিতা। তো বাকি ৫০ মিনিট কি আলাপচারিতা হয়েছে, এবং রয়টার্সের মানে যিনি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের মানে ইন্টারভিউ নিচ্ছেন, এটা তো আর মানে খেলা না। মানে নিচ্ছেন যেহেতু অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছেন, তিনি কনভিন্সড, যিনি ইন্টারভিউটি নিচ্ছেন তিনি কনভিন্সড, তাই এটি তারা প্রচার করেছে। এখন আপনি ঠিক বলেছেন যে কোনো নেতার তো মানে কোনো দেশ নিশ্চয়ই এটা করেছে। আর সাঁতারের উপরে পানি নেই, এটা খুব দারুণ Yes. একটা উদাহরণ। কারণ হ্যাঁ, আপনি যখন সাঁতরাবেন তখন এটা সমুদ্র হোক, এটা নদী আর হোক নদী হোক। বা পুকুর হোক, আপনাকে সাঁতরাতেই হবে। তো সাঁতরাতেই এইটার হবে। উপরে আর কিছু নাই। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যে নির্যাতন যেগুলো হয়েছে, এটা তো নিঃসন্দেহে আপনারা যারা দেখছেন এই মুহূর্তে প্রায় ২২০০-২৫০০ মানুষ আমাদেরকে দেখছেন শেখ ফরিদ ভাই ইউটিউব চ্যানেল এবং আমারটি মিলিয়ে। তো আমি তো দর্শকদের জিজ্ঞেসই করবো যে আপনারা কি মনে করেন নির্যাতনের শিকার আপনি কতগুলো ঘটনা দেখেছেন, লিখতে পারেন, এবং শেখ হাসিনা ফিরবেন কিনা সেই মতামত আপনিও এখানে দিতে পারেন। আমরা কমেন্টগুলো দেখানোর চেষ্টা করবো। শেখ ফরিদ ভাই, এই যে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার উদাহরণটি দিলেন, সাঁতারের উপরে পানি নাই, আসলে এই ভয়টা কি এই জামাত শিবির রাজাকার বা এদের বিভিন্ন টিম এ বি সি টিম, যেমন এনসিপি আছে, যেমন এবি পার্টি আছে, আরও কয়েকটা নামে বেনামে, এবং তাদের কিছু ছেড়ে দেওয়া ছাগল আছে, ওই ব্যারিস্টার ফুয়াদ, আরেকটা আছে ব্যারিস্টার শাহরিয়ার কবির, এই ধরনের এরা কোথায় যাবে, কি করবে? তারেক জিয়া বা কীভাবে এই জিনিসটা হ্যান্ডেল করবেন? মানে শেখ হাসিনা ফিরলে তো তাকে কোনো একটা জেলে রাখতে হবে, সেরকম জেল তো নেই। সাধারণ কয়েদিদের সাথে তাকে রাখা হবে শেখ হাসিনাকে জেলে রাখার সুযোগ নাই। না, এটা আমি অনেকেই বলেছে। মানুষ রাস্তায় নেমে আসবে, মানে তাকে হাউস অ্যারেস্ট রাখতে হবে। আমি আপনাকে বলে দেই, শেখ হাসিনা আত্মসমর্পণ করতে আসতেছেন নাকি আত্মসমর্পণ করাতে আসতেছেন? দ্যাট ইজ এ বিগ কোশ্চেন। কি বলেন আপনি? ওটা তো তার স্লোগান। মানে এয়ারপোর্ট থেকে তাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারবে না থানা, জেলে বা কোথাও? প্রশ্নই আসে না। প্রশ্নই আসে না। শেখ হাসিনাকে অ্যারেস্ট করার ক্ষমতাই নাই তাদের। তিনি যখন বাংলাদেশে নামবেন, এয়ারপোর্টে নামতে দিবে কিনা সন্দেহ আছে। যদি নামে, তাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারবেন নাকি আপনি? মিনিমাম একেবারে যদি নাও হয় 25 থেকে 30 লক্ষ লোক তার সাথে থাকবে। আপনি ওই লোকটাকে কেমনে নিয়ে যাবেন আমাকে বুঝাই বলেন। 25 থেকে 30 লক্ষ লোক যদি শেখ ফরিদের জন্য আসে, আপনি তাকে জেলে দিতে পারবেন? তাহলে কোথায় শেখ হাসিনা 4বারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ধরে ফাঁসি দিবেন? আর তিনি কি জেল খাটার জন্য আসতেছেন? আত্মসমর্পণ করানোর জন্য? আমার বিশ্বাস হয় না। শেখের বেটি আত্মসমর্পণ করার জন্য আসে নাই, আত্মসমর্পণ করানোর জন্য আসবে। এই জামাতকে আত্মসমর্পণ করাবেন আবার। আর ভাবির পোলাদের বাদ দেন কথা, এগুলো ওই টাকলা ফুয়াদ মদ এগুলো খুঁজেই পাবেন না। এরা এমনও বলতে পারে আমরা তো ইউনুসের কথা এগুলো বলছি, আমাদের তো ওয়াকার বন্দুক ধরে রাখছিল তাই এগুলো বলছে, আমরা তো এগুলো বলি নাই। অলরেডি আপনি দেখেছেন না, বলছে আমরা তো কিচেন ক্যাবিনেটে আমরা ছিলামই না, আমরা কিছু জানি না, দুধ ভাত খাই। তারপরে কি বলেছে আসিফ স্যার? বলছে আমি তো কিছু জানি না, সব ইউনুস করছে। এরা সবাই তখন কি বলবে জানেন? এগুলো যেন ইউনুস দেয়। আর অলরেডি কিন্তু জামাত বলা শুরু করেছে যে নির্বাচন ষড়যন্ত্র, বিএনপি এবং ইউনুস ষড়যন্ত্র করছে। মনে আছে আপনার? এ বলে শুরু করছে জামাত। একটা জিনিস আপনাকে বলি, জামাত তখন কি করবে জানেন? যে কোনো ভাবে আওয়ামী লীগের সাথে আপোষ করে টিকে থাকার চেষ্টা করবে। কারণ আওয়ামী লীগ আসার পরে বিএনপির উপরে যে ঝড় তুফান শুরু হবে, এটা তো আপনি বুঝতেই পারতেছেন। কারণ বিএনপি বড় গাছ। ওরা কিন্তু অনেকে ওই হাদি ফাউন্ডেশন থেকে বের হয়ে যাচ্ছে, কে যেন কি যেন করতেছে। আর ইসলামিক সন্ত্রাসীগুলোর তো একটা ভালো অজুহাত আছে, কিছু ইনকালাব মঞ্চ থেকে ভাগতেছে। হ্যাঁ, এদের তো একটা ভালো অজুহাত আছে, কিছু হইলেই যেমন এরা বলৎকার করে ধরা পড়লে বলে জিনে আমার এটা দিয়ে করাইছে, এখন শয়তানে করেছে, এগুলো হয়তো বলবে। কিন্তু আমার প্রশ্ন এখানে, আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা বড় অংশ ছিল কিন্তু আল্লামা লীগ, তারা যদিও এখন অনেকে, এদের উদ্দেশ্যে একটু ভালো করে প্রশ্নটা বুঝবেন। তারা যখন সাইদি রাজাকারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তারা বলেছে না সাইদি সাহেব ভালো মানুষ, আর বাকিগুলো রাজাক সাইদি সাহেব ভালো মানুষ। যখন সাইদিকে চাঁদে দেখা গেছে, তখন জামাত শিবির যে নৈরাজ্য শুরু করেছিল, সারা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর আক্রমণ করেছিল, প্রায় 20 জন মানুষকে হত্যা করেছে, অসংখ্য দেশের সম্পদ নষ্ট করেছে, তখনও কিন্তু আওয়ামী লীগেরদেরকে আমি চুপ থাকতে দেখেছি। কারণ আমি চিটাগংয়ের একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, এবং আমি তখন আমার সহপাঠীদেরও দেখেছি, তারা বিশ্বাস করেছে। কেউ আবার একই লোক আমাদের সাথে গণজাগরণ মঞ্চেও গেছে, সেই একই লোক আবার বিশ্বাস করছে সাইদি সাহেবকে চাঁদে দেখা যাচ্ছে। আমি মুখ ফসকে ওই সময় বলে ফেলেছি যে হ্যাঁ, ওইখানে তো একটা দড়িও দেখা যাচ্ছে। তখন সবাই আমার আশেপাশে আমার বিরোধী, মানে আমি পরে বললাম এটা কি করলাম, মানে আমি তো ভাই জলে থেকে কুমিরের সাথে পাঙ্গা নেব না।
বাঘের সাথে জঙ্গলে বসে পাঙ্গা নেব না, কারণ এই ধরনের মূর্খ মানুষের হাতে মরে যাওয়ার শখ বা ইচ্ছা কোনোটাই আমার নাই, এবং আমি এটা চাইও না। এবার কথা হচ্ছে শেখ ফরিদ ভাই একটু খেয়াল করেন, আল্লামা লিগাররা এখনো আছে। এই যে শেখ হাসিনার পতনের পর আজহারি এসে কি বলেছিল, রাজাকার রাজাকারের দিন শেষ, এখন রাজাকার এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে। ওর মতো আমি ইংরেজি বলতেও পারি না, আল্লাহ যদি থাকতেন আমি বলতাম যে আল্লাহ আমার বাঁচাও, এই ধরনের ইংরেজি বলাইও না আমাকে দিয়ে। তো ওর অ্যাকসেন্ট আমি বলতে পারলাম না, কপি করতে পারলাম না, বাট আপনারা জানেন আওয়ামী লীগের কিন্তু হারে হারে টের পাইছে যেই ধরনের এই মোল্লা মুন্সি, যাদেরকে তারা দুধ কলা খাওয়াইছে, যাদেরকে গা টিপে দিছে, একটু বলাৎকার করতে দিছে, একটু মাদ্রাসা চাইছে, রেলের জমি দিয়ে দিছে, মানে যা চাইছে মডেল মসজিদ বানিয়ে দিছে, তারা কিন্তু তাদের সাথে আওয়ামী লীগের সাথে সবচেয়ে বেশি গাদ্দারি করেছে এই মোল্লা মুন্সিরা, দোমুখ মোল্লা মুন্সি। জামাত শিবির রাজাকার আওয়ামী লীগের বিরুদ্ধে তো জানি আমরা, চরমনাই থেকে শুরু করে পকেট দল যেগুলো, এগুলো সবাই কিন্তু আওয়ামী লীগের সাথে বেইমানি করেছে। পক্ষান্তরে আওয়ামী লীগেরা কিন্তু নাস্তিকদেরকে ঘৃণা করতো, অথচ দেখেন আপনি তসলিমা নাসরিনকে দেখেছেন, তিনি আওয়ামী লীগের সমালোচক ছিলেন। যেদিন এই রাজাকারের বাচ্চাদের চিনে ফেলেছেন ওই দিন থেকে কিন্তু প্রকাশ্যে কোনো কিন্তু কেন না, আমার অবস্থানও একই। আমি নিজেও এই আন্দোলন যতদিন যৌক্তিক মনে হচ্ছে সমর্থন করেছি, আবার আওয়ামী লীগের পক্ষ থেকে দমন-পীড়নকে সমালোচনা করেছি, আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের মারার অধিকার নিয়ে আমি কথা বলেছি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে দেশের সম্পদ, মেট্রো রেল, ফুট ওভার ব্রিজ আগুন ধরিয়ে দেওয়া, এগুলো সমালোচনা করেছি। আমাদের বিপদ যে আমরা দেশে থাকতে পারি না, মোল্লা মুন্সিরা কিন্তু ঠিকই থেকেছে। আওয়ামী লীগ ফিরলে আবার এই মোল্লা মুন্সিদেরকে ওইটা করে দেবে কিনা আর কি, আমি শব্দটা মুখে নিলাম না, অনেক বয়সে মানুষ দেখেন আর কি, যে চাটা চাটছিল এতদিন আবার চাটবে কিনা আওয়ামী লীগের এই ওলামা লীগ আবার বের হবে কিনা। না 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 না, ওই উলাবিলাই লীগের আর কোনোদিন দাম দিবে না। ওই উলাবিলাই লীগের একটা লোকের কথা বলতে শুনেছে, ওলামা লীগের আমি উলাবিলাই লীগ বলতাম। যখন আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার আগে তার স্বীকৃতি দিল অঙ্গ সংগঠন। আমি কেন্দ্রীয় নেতাদের প্রশ্ন, এটা আপনারা কি করলেন? এটা আপনারা কি করলেন? সে ওলামা লীগ আছে থাকুক, কিন্তু তাদের অঙ্গ সংগঠন কেন স্বীকৃতি দিলেন? তারা কিন্তু আমাকে অনেকে জবাব দিতে পারে না। তারা কিন্তু হেফাজতে ইসলামের সাথে যে একটু গাইঠে বিরোধ করে ফেলছিল, তার পক্ষে বক্তব্য দিয়েছিল, চেষ্টা করেছিল, পারে নাই, তাদের যুক্তি আমি ভুল প্রমাণ করেছি। কিন্তু ওলামা লীগকে যখন স্বীকৃতি দিল, আমি বললাম এটা কেন বলে টু শব্দটি করে নাই। তারা বলছে আমাদের দলীয় সিদ্ধান্ত। তো ওই যে বড় বড় মাথায় মাঝে মাঝে বড় বড় ভুল হয়ে যায়, করে ফেলছে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আওয়ামী লীগের লোকজনের, আমি তো তৃণমূলের সাথে কথা বলি, আগে যারা হুজুর দেখলে দাঁড়াইতো, এখন কিন্তু দাঁড়াবে না, জুতা মারবে। ওই দিন বাগে খাইছে ভাই, ওই যে হুজুর এলে যে আওয়ামী লীগ আমাদের ন্যায্য অধিকার দেয় নাই। আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, সমকামীদের যে গ্রুপগুলোকে টাকা দিছিল, আমি জানতাম না পেছনে জামাত শিবির বা ইউএসএ, কিন্তু তাদের কাছ থেকে স্পষ্ট প্রপোজাল আমার কাছে, আমি ইতিহাসের সাক্ষী, আমি বলে দেবো সবকটা নাম, এখন বলতেছি না, কারণ তার এখন বলে তারা জামাতের কাছ থেকে বিপদে পড়বে। বাট আওয়ামী লীগ ফিরলে আমি তাদের নাম বলে দেবো, কে কে আমার কাছে টাকার প্রশ্ন নিয়ে আসছিল। জামাত তাদের টাকা পয়সা দিছে, জামাত তাদের টাকা পয়সা দিয়েছে। শুধু ওই গ্রুপটা না, আমাকে ওই একটু আগে নিয়েছিলাম নামটা, সেই সাংবাদিকও বলছে প্রপোজাল ছিল, অন্য প্রজেক্ট দেবে, যে এই প্রজেক্টটা তুমি করো জুলাইয়ের পক্ষে, নাও, মানে সেটা অন্য বিষয়। কিন্তু টাকা পয়সা আওয়ামী লীগ যাদেরকে নিরাপত্তা দিলেই কিন্তু তাদের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে তারা থাকে। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু অলরেডি আপনি জানেন থাকে। আপনি দেখেন সমকামীরা যারা রয়েছে, নাস্তিকরা রয়েছে, তারা কিন্তু কোনো স্বার্থ চায় না যে ওকে আমরা একটা কমিউনিটি, আমাদের অধিকারটুকু দাও। যদি বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা থাকতো, অর্থাৎ ধর্মের সমালোচনার অধিকার থাকতো, তাহলে এই যে মোহাম্মদ, ভগবান, এদের নিয়ে কোনো নাস্তিক কথা বলতে যাইতো না। আপনি ভারতের দিকে যাকান, তারা কিন্তু যায় না। আপনি আমেরিকা, আপনি আমাকে সুখে থাকতে দেন, আমার অধিকারটুকু আমাকে রাখতে দেন, আমি আপনাদের খোঁচাবো না। আপনি আমার দেশ থেকে বিতাড়িত করবেন, আপনি কি মনে করেন আপনার নবীরে আমি চুমা দেবো? সেটাই, ঠিকই বলেছেন যে এইখানে তো বাংলাদেশের যারা, আপনি যদি একজন ফ্রি থিঙ্কার, একজন মুক্ত চিন্তক বা নাস্তিকদের যদি আপনি তাদের মতো করে চলতে দেন, তারা তো কোনো খোঁজাখুঁজি করার মধ্যে তারা যাবে না। তার রাজনৈতিক অধিকারও তারা চায় নাই, তারা চেয়েছিল তাদের পার্সোনাল অধিকার, বাক স্বাধীনতা, তাদের ব্যক্তিগত নিরাপত্তা চেয়েছিল, যেটা তখন আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল। বা তাদের জামাতের মতো মৌলবাদী দল সলিমুল্লাহরে কিনতে পারলে, ফরাদ মজারে কিনতে পারলে, আপনি মনে করাই দেয় সলিমুল্লাহ, ফরাদ মজার, ফারুকি থেকে শুরু করে, ফারুকিরে তো খাওয়াইছি, ফারুকি নিজে নাস্তিক, দেখেন আল্লাহ আল্লাহ করতেছে এখন। মানে এই ধরনের বদমাশগুলোকে এক একটা অ্যাওয়ার্ড দিয়ে দিলে সমস্যা কি ছিল? সলিমুল্লাহ তো একটা অ্যাওয়ার্ডই চাইছে, একটা 21 পদক ভিক্ষাই চাইছে, দিলে সমস্যা কি ছিল? মনে করেন আনু মোহাম্মদকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিত, ফরাদ মাজহারকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিত, বদরুদ্দিন উমরকে ডাইকে, আনু মোহাম্মদ হয়তো অ্যাওয়ার্ড চায় নাই। আনু মোহাম্মদের ব্যাপারটা আমি একটু দ্বিপদ, সে তো অ্যাওয়ার্ড চায় নাই, বলছে আমার পিটাইস না। আনু মোহাম্মদ তোমার খাইছে, হ্যাঁ, সে মারতো না, অথবা পুরস্কারও দিয়ে দিত, দিতে দেওয়ার সুযোগ ছিল বুদ্ধিজীবী হিসেবে তাকে। তারপর মনে করেন যে আবুল কাসেম ফজলুল হককে একটা সুযোগ দিয়ে দিত, যেটা জামাতেরা দিল, তাহলে কিন্তু সব যুদ্ধ শেষ হয়ে যেত। এটা মাঝে মধ্যে মোহাম্মদ একটা দিয়ে দিত। হ্যাঁ, জামাত কিন্তু এক্সপার্ট এই ব্যাপারে, জামাত এক্সপার্ট। জামাত কিন্তু এদের ক্যাশ করতে পারে। বদরুদ্দিন উমর একদিন ধরে আইনা ফুলের মালা দিয়ে দিলেই তাহলে কিন্তু চাপাবাজি বন্ধ হয়ে যেত।
এটা কিছু কিছু করছে, যেটা জামাত করেছে। কি করেছে? মানে যে এই যে দেবতা যে ফুলে তুষ্ট, যে যে ভোগে, দেবতা যে দেবতা যে ভোগে সন্তুষ্ট, ঠিক আছে, এটা সত্য বলেছেন। হ্যাঁ, কিচ্ছু না। এই যে দেখেন মেজর আখতারুজ্জামান, যাকে এখন আমি মেথর আখতারুজ্জামান বলি, মেজর আখতারুজ্জামানকে জামাত নিয়ে গেল কিভাবে? কেন আওয়ামী লীগ নিতে পারলো না? আমি তাকে প্রশ্ন করেছি, আমি তাকে এই প্রশ্ন করেছিলাম। লাস্ট তার সাথে আমার যে লাইভটা হয়েছিল অতর্কিত, আমি জানতাম না উনি আসতেছেন, পেয়ে গেছি। তা আমি তো উপস্থাপককে মেসেজ করলাম, উনি থাকলে তো আমি লাইভে থাকবো না। বলছে না, আপনাকে নিয়ে ফেলেছি। পরে যদিও তার সাথে আগে লাইভ করি, জামাত করার পর তো তার সাথে আমি লাইভ করতে পারি না। পরে যে আমি তাকে প্রশ্ন করলাম, আপনি কেন জামাতে গেলেন? কি বলছে আমার জানেন? আমার তো কেউ ডাকে নাই। কথাটা কিন্তু একেবারে ট্রু। এটা তো সত্য, আমার তো কেউ ডাকে নাই, আমি চলে গেছি। এই কথাটা মনে পড়লো খালেদা জিয়ার কথা তখন আমার। আমি বললাম ঠিকই তো, মঞ্জুরুল হাসান খানকে যখন আমার সামনে মানে আর অনেকেই ছিল তখন আপনি আমি, ফজলুর রহমানের মতো নেতাকে দেখেন বঞ্চিত করে দেশ থেকে বাইর করে, হ্যাঁ দল থেকে বাইর করে। হ্যাঁ, এটা এগুলো 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 ভুল। এগুলো যেমন বললো যে খালেদা জিয়াকে জিজ্ঞেস করলো, আপনি কেন জামাতের দিকে ঝুঁকলেন? খালেদা জিয়া বললো, আমার শেখ হাসিনা তাকাইতে তাকাইতে জামাতের দিকে নিয়ে ফেলে দিছে। এই যে যে কথাগুলো বলেছে, তেমনি আওয়ামী লীগ এই সুযোগগুলো দিলে তারা চুপ হয়ে যেত। তারা তো আসলে তো এই যে ফরদ মাজাহার, আনু মোহাম্মদ, যদিও আচ্ছা শোনেন, আপনি নির্যাতিত হন নাই। আপনি যে আনু মোহাম্মদের সাথে উদাহরণ দিলেন, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি। আপনি তো তার সাথে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছেন। আনু মোহাম্মদের বাড়িতে তো আওয়ামী লীগ হামলা করেন, আপনার বাড়িতে করেছে তো আওয়ামী লীগ না, হামলা। আমাদের দেশের শেখ ফরিদ ভাই, আমাদের দেশে মূল সমস্যা কি জানেন? এটা অন্য দেশেও আছে, ভারতেও আছে। যারা বুদ্ধিজীবী তারা নিজেদেরকে একটা সময় যায় এমন একটা অহংকারের জায়গায় নিয়ে যায় যে আমি শ্রেষ্ঠ, আমাকে সবাই তেল মারতে হবে, আমার বিশেষ তাহলে জিনিস তো খুব বড় বড় সমস্যা। হয়ে গেছে, সবাই তোমরা তেল মেরে দাও। এই যে তাহলে এদের মূর্খ পণ্ডিতকে আপনাকে বলবে, আমাকে বলবে বাংলা বা সংস্কৃত শব্দে মূর্খ পণ্ডিত যেটা শব্দটা তৈরি হয়েছে বা ব্যবহার, এটা কি আপনার আমার জন্য তো নয়, এটা রাজনীতিবিদদের জন্য হ্যাঁ, নয়, এটা তো প্রবাদে আছে, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। পরিচার্য। পণ্ডিত মূর্খ, এই আনু মোহাম্মদ তো পণ্ডিত মূর্খ। আপনি যত পাণ্ডিত্য অর্জন করবেন, অহংকার তত বিলীন হয়ে যাবে, তত আপনার True. অহংকার আপনি এইবার এটা আমরা একটু মবের দিকে তাকাই। আমাদের জামাত শিবির, রাজাকার, বিএনপি মিলেমিশে একটা সর্বসমন্বয় একটা অসাধারণ মব আমরা দেখলাম বাংলাদেশে। এখন আমরা দেখেছি বরেণ্য ব্যক্তিদেরকেও কিন্তু অপমান করতে। ডক্টর শাহরিয়ার কবির একজন প্রখ্যাত সাংবাদিক, বিশ্লেষক, ডকুমেন্টারি, তার অসংখ্য ডকুমেন্টেশন আছে। রাইটস নিয়ে কাজ করার জন্য শাহরিয়ার কবিরের ভূমিকা, মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ছিল ঘাতক দালালদের শাস্তি নিশ্চিত করার জন্য আমাদের শ্রদ্ধেয় জাহানারা ইমাম, তাদের যে পরিমাণে অপমান করা হয়েছে, এমনকি বেগম রোকেয়া সাখাওয়াতের ছবিতে দিয়ে বর্গীয় শব্দ লেখা হয়েছে তার ছবিতে, স্বয়ং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আমি যদি ভুল না করে থাকি। তো এই যে ঘটনাগুলো ঘটলো, এবার সলিমুল্লাহদের কবরে কি হবে? বা কিছুদিন আগে যে মল্ল ওই বদরুদ্দিন, এদের কবর টবর কি থাকবে? এই একই মব আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনি বলতে পারেন মূর্খ, আপনি বলতে পারেন তারা অসভ্য, বলতে পারেন আপনারা তারা দুর্নীতিবাজ, অনেক কিছু বলতে পারেন, কিন্তু মাইরের বেলায় কিন্তু এরা কিন্তু খুবই ইউনাইটেড। কারণ এরা সংগ্রাম করছে, স্বাধীনতা সংগ্রাম করা লোকজন, তাদের পূর্বপুরুষ করছে। আর রাজাকারের ওরা পালাইছে শুধু, এরা পলায়নে এক্সপার্ট, গুপ্ত হওয়াতে কিন্তু জামাত শিবির এক্সপার্ট, কারণ তাদের বাপদাদারা ওই 1971-এ গুপ্ত হয়েছে, রাজাকারি করে অন্য এলাকায় যে ভং ধরে ছিল। তো আওয়ামী লীগের তো কিন্তু মাইর দেওয়ার অভ্যাস আছে। তো তারা যখন মব করবে, আমি চাই না কোনো, আমি শুধু ভাবতে চাই ধানমন্ডি 32 ভাঙা হয়েছে, হোয়াট অ্যাবাউট পিনাকি ভট্টাচার্য, তার বাড়ির কী হবে, তার বাবা মা 14 গোষ্ঠীর কী হবে? যেভাবে মব করে প্রথম আলো ভাঙা হয়েছে, সেইভাবে অন্যান্য যে আমার দেশ, তোমার দেশ, লালের দেশ, তো যাই এদের কি হবে? আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ যখন মব করবে সেটার মাত্রা কেমন হবে? আমি আবারও বলছি, আমি কোনো মবের প্রমোট করছি না, কোনো সন্ত্রাস কর্ম আমি সমর্থন করি না, কিন্তু কিছু তো হবে। আপনি ঢিল মারছেন, পাটকেল তো আপনার দিকে অলরেডি তীর ছোড়া হয়, ওই তীর আর ফিরে আসে না, তো তীর তো ছোড়া হয়ে গেছে। আপনি এটাতে কীভাবে ফেরাবেন? এটা তো অবধারিত, আপনি মার খাবেন, আপনার কবর টবরের মানুষ প্রস্রাব করবে, এটা অবধারিত। তো সেটা মাত্রাটা কি হবে, এটা আপনি যদি আমাকে একটু বলতে পারতেন। প্রথমে আপনাকে বলি 32 নম্বর, প্রথমে আপনাকে স্পষ্ট, আমি দুঃখিত, আমরা মানবাধিকার কর্মী এবং মানবাধিকারে বিশ্বাস করি, কিন্তু কিছু কিছু ঘটনা ঘটবেই, আমরা সে ঠেকিয়ে রাখতে পারবো না। আমরা সেটা নিয়ে হয়তো তখন নিন্দা জানাবো, কিন্তু ঠেকাতে পারবেন। আচ্ছা, ওই যে ক্লিপটা দেখালেন, যার বউকে ধর্ষণ করেছে 1 বছর, এই ছেলেটা যখন ফিরে এসে, আমরা তার মা বোনকে ধর্ষণ করতে ওই দিব যে না, সাদ্দামের স্ত্রীকে দেখা করতে দিল না, সেই স্ত্রী আত্মহত্যা করে মারা গেল, তার লাশটা পর্যন্ত দেখতে দিল না, সাদ্দাম কি করবে? এই লোকগুলো যখন ফিরে এসে তার প্রতিশোধ নিতে যাবে, আপনি বলেন তো আমরা কি জবাব দেব তার কাছে? কি জবাব দেবেন? কি দিয়ে তাকে সান্ত্বনা দেবেন? সম্ভব আছে? নাই। 32 না, আমি বলি ধরেন জামালপুরে মির্জা আজমের বাড়ি আপনি ভেঙে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে তার বাড়ি,
তারপর আওয়ামী লীগের অফিস চালিয়ে দিয়েছে জামালপুরে। তারপর ধরেন আপনি স্বামী ওসমানে বাড়ি চালিয়ে দিলেন, ধরেন আপনি ওবায়দুল কাদেরের বাড়ি চালিয়ে দিলেন, ধরেন আপনি আওয়ামী লীগের অনেক নফেলে বাড়ি চালিয়ে দিলেন, জাহাঙ্গীরের বাড়ি, গাজীপুরে জাহাঙ্গীর মেয়রের বাড়ি চালিয়ে দিলেন, ধরেন আওয়ামী লীগের, তারা কিন্তু সেটা ক্ষমা করবে, করতে পারে, সম্ভাবনা আছে। করবে কিনা জানি না, কিন্তু বুঝাইলে শেখ হাসিনা যদি বলে, এই জাহাঙ্গীর, ওবায়দুল কাদের সাহেব, শামীম ওসমান ভাই, আপনারা মেনে নেন, এটা যা হয়েছে হয়েছে, দেশকে চালাইতে হবে, বাড়ি গেছে বাড়ি করে দিব। কিন্তু 32 নাম্বার যারা ভেঙেছে, এটা কিভাবে আওয়ামী লীগকে আপনি বোঝাবেন? শেখ হাসিনা নিজেও যদি বলে যে 32 নাম্বার ভাঙার প্রতিশোধ নিও না, আমার বিশ্বাস বাংলাদেশের অর্ধেক আওয়ামী লীগের লোক এই কথা মানবে না, মানবেন না। আপনি লিখে রাখেন, আমি স্ট্রিট পিপলের সাথে কথা বলি, তারা জেলে খাটলেও এই কথা মানবে না, শেখ হাসিনার নির্দেশও মানবে না। অন্তত 50% বাদ দিলাম, 10% মানুষ যদি শেখ হাসিনার এই নির্দেশ না মানে, আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশ না মানে, আপনি কি করতে পারবেন? কারণ তাদের কাছে, এরা জামাতের এই তো বলেছে যে যে তাদের কাছে 32 নম্বর নাকি কাবা, কাবা তো নয়, কিন্তু মুসলমান তো কাবার সাথে বড় কিছু মনে করে না। কিন্তু একজন আওয়ামী লীগের কাছে 32 নম্বর অনেক গুরুত্বপূর্ণ জায়গা। আপনি 32 নম্বর ভাঙার কারণে সর্বনিম্ন 3,20,000 ঘর ভাঙবে আওয়ামী লীগ, কমসে কম। এই যে ছাত্র দলের সভাপতি যে বললো, সে আওয়ামী লীগের অফিস পুড়িয়ে দিয়েছে সারা বাংলাদেশে, ছাত্রলীগ বসে থাকবে? বিএনপির অফিস থাকবে? এই কথার কারণে আপনিই বলেন রাখা সম্ভব? সে তো প্রকাশ্য বলেছে। যে ছেলেটা প্রকাশ্যে একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিয়ে ঘুরিয়েছেন, একজন বৃদ্ধ বয়স্ক নারীকে পিটিয়েছেন, হেনস্থ করেছেন, একজন মৃত আওয়ামী লীগের নেতার হাত করা ছিল, লাশে আমরা দেখেছি। আপনি তুরাগ নদীতে ডুবিয়ে মেরেছেন, আপনি তাদের মাকে না, বাবাকে না পেলে তার সন্তানকে মেরেছেন, সন্তানকে না পেলে মাকে মেরেছেন। তাদেরকে আপনি কিভাবে রক্ষা করবেন ভাই? কি দিয়ে তাদের বোঝাবেন আপনি? আর এই যে 18 মাসে এবং যতদিন চলবে ডিসেম্বর পর্যন্ত যেভাবে অপকর্ম এরা করেছে, নির্যাতন নিপীড়ন করেছে, আওয়ামী লীগের কোনো ব্যবসা বাণিজ্য নাই, তারা এসে বিএনপি লোকের ব্যবসা করতে দেবে আপনার মনে হয় সম্ভব? আপনি কিভাবে ঠেকাবেন এটা ভাই? এখানে একজন কমেন্ট করেছেন, শেখ ফরিদ ভাই, যে আসাদ নূর ভাই এবং শেখ ফরিদ ভাই, আপনাদের আলোচনা শুনে মনে হচ্ছে হাসিনা দেশে ফিরেই ক্ষমতায় বসবে। দেশে শেখ হাসিনা ফিরছে এটা বললেই ক্ষমতায় বসতে হবে না, এটা দেখবেন সামনে, কারণ নেতাকর্মীরা তারা প্রাণ পাবে ফিরে, এবং শেখ হাসিনার জন্য ধরেন কজ লাগে সব কিছুর জন্য। এখন মাঠে নামতেছে না কারণ তাদের নেতৃত্ব নাই। শেখ হাসিনা যে আসতেছে এটা জেনে মাঠে নামতে কেউ কার্পণ্য করবে না, এটা আমি শিওর, এবং সেখানে অনেক লাশ পড়বে, এটাও সত্য। ঠিকই বলেছেন উনি, কোনো সন্দেহ নাই, কারণ ক্ষমতা কেউ ছাড়বে না সহজে। আর সেনাবাহিনী যদি ইনভলভ হয় তাহলে লাশের সংখ্যা বাড়বে, তাহলে ওখানে লাশের সংখ্যা বাড়বে। কিন্তু আপনি একটা জিনিস, উনি কি বলেছিলেন যে ক্ষমতায় শেখ হাসিনা আসলো মানে ক্ষমতায় আসে না, এটা বলেছেন না? ভাবটা এমন যে আমাদের কথা শুনে মনে হচ্ছে যে শেখ হাসিনা কালকেই ক্ষমতায় বসে যাচ্ছেন, এসেই ক্ষমতায় বসে যাবেন। আমরা তো তা বলি নাই, আমরা বলেছি তিনি ডিসেম্বরে আসবেন। আসলে শেখ হাসিনা ক্ষমতায় বসবেন কিনা জানি না, কিন্তু বাংলাদেশের সরকার উচ্ছেদ হয়ে যাবে এতে তো বলার অপেক্ষা রাখে না, কারণ এক খাপে দুই তরবারি তো থাকে না। শেখ হাসিনা বাংলাদেশে পৌঁছা মানেই সে ক্ষমতা। যিনি এটা বলেছেন, ভাই আমরা মাঠে রাজনীতি করালো, আমরা রাজপথ বুঝি, রাজপথ নাই মানে আপনি কিছুই না। আপনি এই যে ভাবির পোলারা সেনাবাহিনী ছাড়া চলতে পারে না, তাকে দিয়ে একটা উদাহরণ দেন না, সেনাবাহিনী ছাড়া চলতে পারে, আমি শুনবো। যেমন প্রিয় দর্শক, আপনি নিশ্চয়ই কারোর ভাই, কারো বোন, কারোর সন্তান, আপনার বাবাকে যদি কেউ অপমান করে, আমার কি গায়ে লাগবে? খুব একটা লাগবে মানুষ হিসেবে, কিন্তু আপনি যে রিয়াকশনটা দেখাবেন আমি এটা দেখাবো না। আর প্রেমিকা দিয়ে উদাহরণ দিই, প্রেমিক বা প্রেমিকা, তখন আপনার প্রেমিকাকে কেউ অপমান করছে, আপনি তো যে ওর ঠ্যাং ভেঙে দেবেন। বা আপনার প্রেমিককে কেউ অপমান করছে, আপনি তো যে বোন হইলেও আপনি যে ওর চুলটা ধরে ধরে আছাড় মারবেন। এটা হচ্ছে যে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমার কাছে বঙ্গবন্ধু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। এখন যদি বঙ্গবন্ধু থাকতেন, তিনি যদি ডাক দিতেন আমি বাংলাদেশে যে যুদ্ধ করতাম, ডাক দিলে অবশ্যই করতাম, কারণ এটা আমার ফিলিংস, আপনি কি করে বোঝাবেন? তো এটা শেখ হাসিনা কত বড় গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা বাংলাদেশে এলে মানুষ যে মাঠে নামবে না এটা তো বলাই যাবে না, মাঠে নামবেই, এটা আমি শিওর। অবশ্যই নামবে। শুধু তাই না তো, আমি আপনাকে বলি, এই যে আমি যত আমি, আপনি কি মনে করছেন আমি শুধুমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীদের ভরসায় বলি? না রে ভাই, এই দেশের সাধারণ জনগণ, আপনাকে বলি, আমি আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে বলেছি, নেতাদের বলেছি, আপনারা এবার এসে কিন্তু ব্যানারের সামনে থাকতে পারবেন না, সেই সুযোগ আপনাদের নাই। সাধারণ জনগণ এবার ব্যানারের সামনে থাকবে, আপনারা পিছনে থাকবেন। যদি আগে যাইতে চান, জুতা কিন্তু একটাও মাটিতে পড়বে না, সব আপনাদের কপালে পড়বে, কপালে, পিঠে বলি নাই, কপালে। এটা আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাদের আমি বলেছি। তারা বলে ছোট ভাই কি বলেন, জি ব্যানারের পিছনে থাকেন, সবার পিছনে
এবার কিন্তু নেতাগিরি করবেন, আপনার আত্মীয় স্বজন পোলাপান্নের সামনে যাবেন, ছবি তুলবেন, ওই সুযোগ নাই, পিছনে থাকতে হবে। কারণ যারা জান দিয়েছে, মান দিয়েছে, যারা না খেয়ে আছে, তারাই সামনে থাকবে এবার। তারাই হচ্ছে আসল শক্তি জনগণের। শেখ হাসিনা কি, আপনার কি মনে হয় আমি যদি আওয়ামী লীগের উপরে ভরসা না করে কথা না বলি, শেখ হাসিনা কি শুধু আওয়ামী লীগের কর্মীদের উপরে ভরসা করে আসতেছে আপনার মনে হয়? আমি বিশ্বাস করি না। কারণ তিনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের জনগণ বিপদে আছে। ভাই একটা কথা বলি আপনাকে, আমি তো উদাহরণ শুরুতেই দিয়েছি, আমার সাথে আপনার এত ভালো সম্পর্ক, আমাকে যদি মন্ত্রী বানান, আপনি যদি তখন ভাতে মরেন, এই দেশের মানুষ ভাতে মরে, আপনি আমাকে সমর্থন করবেন? আরে ভাই বিএনপি লোকই তো অর্ধেক খুঁজে পাবেন না আপনি। আমি আমার জামালপুর জেলার কথা বলি, আমার জামালপুর জেলায় যত বিএনপির বড় বড় নেতা ছিল, আমি বলতাম যে আওয়ামী লীগের সাথে যদি ইলেকশন হইতো নৌকা মার্কা নিয়ে তারা ফাঁস করবে, এগুলো বলতাম আমি। এবং সেটা সত্য ছিল ইলেকশনের, এই যে নির্বাচনের আগে, ফেব্রুয়ারি নির্বাচনের আগে। কিন্তু এখন অবস্থান জানেন আপনি, জামালপুরের, আমার জেলার কথা বলতেছে, আমার জামালপুরের যেটি বিএনপির আসন, তারা এখন ইলেকশন করলে ফেল করবে, স্বতন্ত্র প্রার্থীর সাথে ফেল করবে, নৌকা মার্কা লাগবে না। তাহলে বুঝা নেই 4 মাসে কি হয়ে গেছে। এগুলো আমার কাছে অন রেকর্ড, এগুলো আমার কাছে রিপোর্ট আছে, ডকুমেন্টস আছে। অন্য জেলাকে তো বাদ দিলাম যে আমি জানি না, কিন্তু আমার জেলা তো আমি তন্ন প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড সম্পর্কে আমি খোঁজ নেই। জামালপুর জেলায় এই মুহূর্তে বিএনপির একটা, আমার নাম বলবো না সঙ্গত কারণে, সবচেয়ে বিএনপির যে জনপ্রিয় নেতা জামালপুরে, তার অবস্থান এখন তার পায়ের নিচে মাটি নাই। এটা আমার কাছে ডকুমেন্টস আছে। তার পায়ের নিচে মাটি নাই। তার ঘরের লোক আমাকে বলেছে, তার বাড়ির লোক বলেছে, তার আশেপাশের লোকের আমাকে বলেছে। আমি বললাম কি বলো ভাই এই অবস্থা? বলছে না জানেন না ভাই জামালপুরে কি অবস্থা। আপনি এখন কালকে যদি সেনাবাহিনী মারে না থাকে, আপনি জানেন বিএনপি মিছিল করতে পারবেন। আর ভাবির পোলাদের কথা বাদেন, শেখ হাসিনার সাথে কে থাকবে? কারণ বিএনপিরা এখন যে যারা লুটপাট করে খাচ্ছে তাদের কথা আলাদা, কারণ লুটপাটকারীদের বিষয় সবসময় আলাদা। আমি সাধারণ জনগণের কথা বলছি। আওয়ামী লীগের লোক যখন মাঠে নামবে, বিএনপির লোক, শেখ হাসিনা যখন দেশে নামবে, বিএনপির অর্ধেক নিষ্ক্রিয় হয়ে যাবে। আর 25% বিএনপির এই মুহূর্তে যত সমর্থক আছে, নেতাকর্মী আছে, আর 25% মিছিলে থাকবে আওয়ামী লীগে। লিখে রাখেন আপনি আমার কথা। যিনি এই কথাটা বলতেছে, ভাই জনস্রোত তো বুঝেন না। 4 তারিখে কেউ কি বলতে পারছিল যে শেখ হাসিনা সরকার 5 তারিখে উচ্ছেদ হচ্ছে? কেউ জানতো না, চাপা যতই মারো কেউ জানতো না। বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী বলেছিল যে শেখ হাসিনা সরকার উচ্ছেদ হচ্ছে? বলে নাই। বাংলাদেশের কোনো গণক বলেছিল? কোনো রাজনীতিবিদের সারা পৃথিবীতে লেখা নাই। কিন্তু 5 তারিখের 12টার পরে সরকার নাই। তেমনি শেখ হাসিনা যখন এই দেশে প্রবেশ করবে, তখন তো জামাত কাজ করতে, জামাত ফাংশন করবে না। আর ভাবির পোলারা তো দেশি খুঁজে পাবেন না, থাকলেও বিএনপি। বিএনপির আস্তে আস্তে পালাবে। যা লুটপাট করছে ডিসেম্বরের মধ্যে কাটে বুঝকা বানবে বিএনপির বড় বড় নেতারা। এমন হইতে পারে ডিসেম্বরের আগে এমপিরা পালায় যাবে। আপনি লিখে রাখেন, লিখে রাখেন। আর কিছু থাকবে, কপালে তো শনি আছে, অনেক পাপ করেছে, জনগণের হাতে হিসাব দিতে হবে না? হিসাব দিতে হবে তো। তো এটা ন্যাচারালি তারা পড়ে যাবে। শেখ হাসিনা বাংলাদেশে আসার পরে মানুষ কল্পনাই করতে পারতেছে না। আমি বলেছিলাম 1.5 বছর আগে, 1.5 বছর মানে শুরুতেই 6 মাস 7 মাস আগে বলছিলাম যে 50 লক্ষ লোক, 55 লক্ষ লোক, 60 লক্ষ লোক শেখ হাসিনাকে ইজতেমার ময়দানে নিয়ে তারা দেখার জন্য বসে থাকবে 3 দিন। আমি বলেছি, আমার বহুবার বলেছি, একবার বলি নাই। এখন এই সংখ্যা, তখন মানুষ বিশ্বাস করে নাই 50-60 লাখ, এখন কিন্তু তারাই বলে 3 কোটি লোক হবে, বেড়ে গেছে। কেন বলে? এমনি তো বলে না। আচ্ছা 3 কোটির কথা আমি বলছি 3 কোটি, আর অন্যরা বলেছে 3 কোটি, আমি বলছি 50 লাখ। তাহলে মেয়ার বয়স কত? 28, প্রতিবেশী বলে। আর ঘরের লোক বলে 9 বছর। তার মানে পাত্রী সাবালক হয়েছে। তার মানে শেখ হাসিনা আসতেছে। তাহলে আমার 50 লাখের একটু বাড়ান, 3 কোটির কিছু কমান, তাও তো ভাই 1 কোটি। তত্ত্বাবধায়কের আমলে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় শেখ হাসিনা, খালেদা জিয়া সবাইকে বন্দী করা হয়েছিল। সেটা একটা ব্যালেন্স ছিল মিলিটারি। এইবার মিলিটারির উপরে যে পরিমাণে আওয়ামী লীগের লোকজন খেপাক, আপনি কতজন রেগুলি করে মারবেন? শুনেন, মিলিটারি কোনো শক্তিই না। শুনেন আসাদ, আমি কিন্তু রাজনীতি, মাঠে রাজনীতি করার লোক। মিলিটারি কোনো শক্তিই না যদি কোনো পরাশক্তি বা কোনো প্রভু রাষ্ট্র তার ইশারা না দেয়। মিলিটারি কোনো শক্তিই না। মিলিটারি তারা যুদ্ধের ময়দানে অনেক শক্তিশালী, কোনো সন্দেহ নেই। যুদ্ধ আপনি আমি করবো না, দেশ রক্ষায় বা বিশ্ব শান্তি রক্ষায় নিঃসন্দেহে তারা সেখানে স্যালুট। তারা দেশ রক্ষা তারা করে। আমি যত সেনাবাহিনী সমালোচনা করে, আমার দেশকে রক্ষা করবে সেনাবাহিনী, রাইট? বিশ্ব শান্তি রক্ষায় পৃথিবীর সেনাবাহিনী যায়। কিন্তু যখন জনতার স্রোত শুরু হবে, এই সেনাবাহিনী কিছু না রে ভাই। সেনাবাহিনী কি 5 আগস্টের ট্যাঙ্কের মধ্যে তুলে নাই পোলাপানদের? আচ্ছা ধরেন এই সেনাবাহিনী শেখ হাসিনার বিরুদ্ধে তারা প্রতিরোধ করলো কোনো প্রভু রাষ্ট্রের কথা, তারেক রহমানের পক্ষ নিল, জামাতের জঙ্গিদের নামাইলো। ধরে নেন আওয়ামী লীগ 50 লক্ষ মাঠে নামলো, কয়জনটা আপনি মারবেন? কয়জনকে আপনি গুলি করবেন? এটা 71 সাল না যে কিছুই দেখাতে পারবেন না। ওই সুযোগ তো নাই, ভিডিও আছে, রেকর্ড আছে, সব আছে। হ্যাঁ হ্যাঁ। এই আর তখন আমরা কি বসে থাকবো? মনে করেন অনলাইন বন্ধ করে দিলেন, পাবলিক তো মোবাইল দিয়ে ভিডিও করবে, এগুলো তো সারা পৃথিবীতে চলে যাবে কোনো না কোনো ভাবে। একটু দর্শকদের বলে রাখি,
তখন এই দুর্যোগকালীন সময় আমি হেল্পলাইন চালু করব, আপনারা যে কোনোভাবে আমাকে রিচ আউট করতে পারবেন। আরেকটা মজার বিষয় হচ্ছে আমার ফেসবুক, ইউটিউব কোনো কিছু বাংলাদেশ ব্যান করে রাখতে পারবে না, ইউনুসও পারে নাই। তাইলে হ্যাঁ, তো এই অন্ততপক্ষে এবং কেউ জাস্ট রিপোর্ট করে ডিলিট করতে পারবে না, আমি কিন্তু থাকবো। আমার কাছে 1 মিনিটের ভিডিও পাঠাইলো, 30 সেকেন্ডের ভিডিও পাঠাইলো, জাস্ট আমি আপনার কাছে দিয়ে দিলাম, আপনার ওই আইপিটিভি বন্ধ করবে কেমনে? ইয়েস, না আমারটা বন্ধ করলে এটা ইউনাইটেড, ওরা জানে, যে গভর্নমেন্টই থাকুক তারা জানে যে এটাতে কি হবে। তো একটা জিনিস বলে রাখি, আমি তখন ইন্টারনাল টিম নিয়ে আপনাদের পাঠানো তথ্য এগুলো, আপনারা পিনাকিদের অরাজকতা দেখছেন, আমাদের দেখবেন ভালোবাসা কাকে বলে, দেশপ্রেম কাকে বলে, কিভাবে নেতৃত্ব দিতে হয় অনলাইনে, সেটা ওই দুর্যোগপূর্ণ সময় দেখাবে। এবং প্রমিস, মানে অনেক দিন সময় সুযোগ পাইতেছেন দেশ, যদি শেখ হাসিনা দেশে ফেরেন, কিছুদিন মারামারি অনেক কিছু হবে, তারপর একটা শান্ত পরিবেশে, এবং শান্ত পরিবেশে আমি বিয়ে করব। এই একটা একটা আমার একটা ব্রেক দরকার, ব্রেক পাইতেছি না। অবশ্যই 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 ব্রেক দরকার। একটা জিনিস বলি আপনাকে, একেবারে আমরা অনুষ্ঠানের শেষের দিকেই মনে হয়, একটা জিনিস আপনাকে, শেখ হাসিনা আসার পর আপনি আর্মি 2টা কাজ করবে, মাঝখানে কোনো জায়গা তাদের নেই, বয়স কিন্তু একেবারে কম হয় নাই। 88 সালে দেখেছি কিভাবে, 88 সালে দেখেছি আর্মি কিভাবে গুলি করে, স্পষ্ট মনে আছে। সেনাবাহিনী সারা বাংলাদেশে নেমে গেছিল, গুলি করে ঠেকাইতে পারছিল এরশাদের পতন। এই সেনাবাহিনী মুরতি গোলাবে না গুলি করতে, যদি তারা গুলি করে 24 ঘন্টার উপরে টিকতে পারবে না সেনাবাহিনী, 24 ঘন্টার উপরে না। আওয়ামী লীগ যখন মাঠে নামবে জনগণকে নিয়ে, কয়জনকে মারবেন আপনি? না, নিজের দেশের মানুষকে আপনি মারতেই পারবেন না, সেনাবাহিনী ইসলাম আছে নাকি? শোনেন ভাই, আমি খুবই এক্সাইটেড, মানে আসলেই এই জন্য যে দেশের মুক্তি, এই 2টা বছর দেখেন, যদি ইউনুসের উপরে আমার প্রথমে একটা আশা ভরসা ছিল যে লোকটা যতই খারাপ হোক, সুদখোট্টর হইতে পারে, সুদ কে না খায়, কিন্তু এইরকম জানলে ভাই, মানে আসলেই দেশটা, তারেক জিয়া ভাবলাম অনেক দিন প্রবাসে, আমার এই 1.5 বছর, প্রায় 2 বছর আমি মানে আমাদের সাউথ ইস্ট এশিয়ার বাইরে, অর্থাৎ ভারত বাংলাদেশের বাইরে, তো এই 1.5 বছর আমি দেখছি আমার আকাশ পাতাল পরিবর্তন হয়েছে চিন্তাভাবনার মধ্যে, যার ফল বা প্রভাব আপনার দর্শকরাও দেখেন। আমি এখন কাউকে হার্ট করে কথা বলি না, রাজাকার আলবদর হইলে অন্য বিষয়। তো তারেক জিয়া এতগুলো বছর, প্রায় 16-17 বছর তিনি ব্রিটেনের মতো একটা দেশে অবস্থান করেছিলেন, তার মধ্যে তেমন কোনো পরিবর্তন দেখি নাই যেটা হওয়া উচিত ছিল। আজকে দেখেন মানুষের অধিকার, তিনি এসে খোলা মনে আওয়ামী লীগের রাজনীতি উন্মুক্ত করে দেওয়ার উচিত ছিল। যদি জনগণ আওয়ামী লীগকে চায়, আওয়ামী লীগরা কেন রাজনীতি করবে? আরে তিনি তো একই, মানে একটু ভদ্রভাবে বেশি বোঝাচ্ছেন যে আমি ইন্টারাপ্ট করি, আওয়ামী লীগকে বরং স্বাভাবিক রাজনীতি করতে দিলে তারেক রহমান 5 বছর ক্ষমতায় থাকতে পারতো, কেন আওয়ামী লীগ এরকম বিপ্লবী দলে পরিণত হতো না। 17 বছরে লন্ডন থেকে কিচ্ছু শিখে নাই, কিচ্ছু শিখে নাই সে। 17 বছর লন্ডন, আপনি কি মনে করেন? তাও একটা রাজনীতি, বাংলাও বলতে পারে না, ইংরেজিও বলতে পারে না, বললে ভুল বলে। আরে একটা নেতৃত্বে থাকা লোকের তো ভাষা সংযত থাকতে হবে। আমি ব্যক্তিগতভাবে শেখ ফরিদ ভাই আপনার সাথে যাই কথা বলি না কেন, ক্যামেরা ওপেন করলে আমাকে অ্যালার্ট হয়ে যায়। আর সে তো একটা রাজনৈতিক দলের প্রধান, তার কি রাজনৈতিক দলের নেতা, রাজনৈতিক পরিবারে, তার বাপ প্রেসিডেন্ট, মা প্রধানমন্ত্রী, রাইট? আমি যদি তাকে প্রেসিডেন্ট জেনারেল বলি, যাই হোক, সে একটা পদে তো, তাহলে সেই ব্যক্তি 16 বছর লন্ডন থেকে আপনি আসার পরে আপনি যখন বক্তব্য দিবেন, আপনার বিরোধীরা দাঁড়িয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা কথা শোনার জন্য। সংসদে গেলেই বলে প্রাথমিক বিশ্ববিদ্যালয়, পাস্ট ফিউচার না ফিউচার পাস্ট, এগুলো কোনো বক্তব্য? আরে ভাই, আপনি আপনি আসাদনু 17 বছর থাকার, আমেরিকাতে, কানাডা, ইউরোপে থাকার পরে আমি নিশ্চিত যে আপনার বক্তব্য শোনার জন্য আপনার শত্রুরা বসে থাকবে, আমি লিখে দিতে পারি। কিন্তু আমরা সামনে একটা কাজ করছি, আমার বাংলাদেশে যত শত্রুরা আছেন, এমন ভালো মহান একটি উদ্যোগ নিচ্ছি আমরা বেশ কয়েকজন মিলে, এবং সেটা আমি এখন নিজে কিছুই বলবো না আর ওই বিষয়ে, কিন্তু এটা একটা অসাধারণ কিছু, শত্রুরাও বলতে বাধ্য হবে যে না ঠিক আছে, কিন্তু কাজটা ভালো করছে। আপনার যোগ্যতা আপনাকে মানুষের কাছে নিয়ে, আপনি কি মনে করেন আমরা যেভাবে কথা বলি, আমরা সবসময় প্রথা বিরোধী। আমাদের 1 লাখ, আপনার 5 লাখ মানে কি, 6 লাখ মানে কি, 50 লাখ, আমাদের 1 লাখ মানে কি, 10 লাখ আমাদের ফলোয়ার, এটা মনে করতে আমাদের তো প্রথা, আমাদের তো লাইক কমেন্ট করতে অনেকের ভয় পান অনেকে। ভাই আমাদের অনেক লক্ষ লক্ষ মানুষ আছে। আরে ভাই, আমারই এত মেসেজ আসে, আমি জানি তো, আমারই এত মেসেজ আসে, দেখার সময় পাই না। আপনার যে কথা আছে, বহু মানুষ আমাদের সাথে আছে নিঃসন্দেহে, কারণ এখানে ভয় পায়। কিন্তু আমরা ওই দিকে যাচ্ছি না, আমরা চাচ্ছি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। তারেক রহমান কোনো শিক্ষা নেয় না। আমি শেখ ফরিদ 17 বছর না, 17 মাস যদি উন্নত দেশে থাকি, 17 মাস পরে আমি যখন কথা বলবো, মানুষকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে। এখনই তো বসে থাকতে চায়, ঘন্টার পর ঘন্টা। সংসদ, আমি বুঝে উঠতে পারি না, তারেক রহমান এই মুহূর্তে যদি তিনি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার এই আকলটা তাকে কে দিল? কত বড় বেকুব! যেমন আমি বলে দেই, আমি কিন্তু বিএনপির উপরে জামাতের খুব খেপা। আমি বলবো যে বিএনপি অন্তত নিষিদ্ধ করবেন না, জামাত তো অবশ্যই নিষিদ্ধ করবো আমরা। জামাত যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না করে, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে হবে আমাদের। জামাতকে তো অবশ্যই নিষিদ্ধ করতে হবে।
কিন্তু বিএনপিকে নিষিদ্ধ না করে পরিকল্পিতভাবে তাদের ছেড়ে দেবো, আমরা দেখি জনগণ তাদের কি করে। কারণ জনতার শক্তি হলো আসল শক্তি, তাদের জনগণ দ্বারা আমরা ভ্যানিশ করে দিব। তারা যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে দিত, তাহলে আওয়ামী লীগ কিন্তু এই যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, শেখ হাসিনা দেশেই আসতো না। যদি আওয়ামী লীগকে স্বাভাবিকভাবে রাজনীতি, আপনি লিখে রাখেন, যদি স্বাভাবিক রাজনীতি করতে দিত আওয়ামী লীগ এত জনপ্রিয় হতো না। 32 নাম্বার না ভাঙলে 5 বছর আওয়ামী লীগকে প্রাসঙ্গিক হইতে সময় লাগতো মিনিমাম 5 ইয়ার্স। যদি তারা 32 নাম্বার না ভাঙতো, আওয়ামী লীগের উপরে এরকম অত্যাচার না করতো, আর দেশের জন্য কিছু করতো, তাহলে আওয়ামী লীগ 5 বছর আগে টু শব্দটি করতে পারতো না। কিন্তু এরা তো নিজের পায়ে কোরাল মেরেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করে, ছাত্রলীগ নিষিদ্ধ করে। এরা ধীরে ধীরে আওয়ামী লীগকে, ছাত্রলীগকে এবং সবচেয়ে যে ক্ষতিটা তারা করেছে, এই দেশের মুক্তি, শুনেন, এই দেশের মুক্তিযুদ্ধের উপর আঘাত করে আপনি টিকতে পারবেন না। আমরা যতই বলি এই দেশে মৌলবাদী স্প্রেড করেছে, দিন শেষে আমি দেখেছি এই দেশের মানুষ জামাতকে পছন্দ করে না। ওই কোনো প্রভু রাষ্ট্র এসে 70টা আসন দিয়ে দিল, কোনো প্রভু রাষ্ট্র এসে প্রধানমন্ত্রী করে দিল, ওই ইউনূসের মতো 18 মাস, ওই ইউনূসের মতো 18 মাসের উপর আপনি থাকতে পারবেন না। কারণ জনগণ তার বন্ধু শত্রুর দিন শেষে চিনে, দিন শেষে মানুষ বুঝে ফেলেছে যে। আর আওয়ামী লীগ আগে যে ভয় পেত, যে আপনার মাসের প্রশ্ন, আওয়ামী লীগ আগে ভয় পেত মৌলবীদের কিছু বলে যদি বেঁচতে চলে যায়, ওই ভয় শেষ হয়ে গেছে। এখন একটা ভয়কে তারা জয় করবে, সেনাবাহিনীর ডর। সেনাবাহিনীর ডরও যায়, কারণ প্রতিদিন 10-15 জন মরার চাইতে সেনা ওয়াকারের বাবার ক্ষমতা আছে 100 জন মানুষকে গুলি করে পরের দিন ক্ষমতায় থাকে, এত সস্তা না। সুতরাং শেখ হাসিনা আসবেন এবং তার আসা উচিত, আমিও চেয়েছিলাম আসুক। এটা আমি বিশ্বাস করেন, আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। কি হবে আমরা, যদিও আমরা কেউ জানি না দিন শেষে কি হবে, কিন্তু তার আসার ঘোষণাতে আমি খুশি হয়েছি। কারণ বাংলাদেশের মানুষ এখন তারা একটু আশ্বাস ফিরে পাবে, কারণ মানুষ আশা নিয়ে বাঁচে। কারণ তারা কিন্তু হতাশ। এই বিএনপি, শেখ হাসিনা ক্ষমতায়, শেখ হাসিনা যদি ঘোষণা নাও দিতেন, এই বিএনপি কিন্তু 2 বছরের উপরে একলাই সরকার থেকে ছিটকে পড়ে যেত। এরা যে কাজ করতেছে এমনিই পড়ে যেত, কারণ এদের কোনো পলিসি নেই। আপনি বলেন তো এদের কি পলিসি আছে? কত বড় বেকুব হলে তার নেতারা বলে যে 17 বছরে আওয়ামী লীগ যা করে না 3 মাসে তারা করে ফেলেছে। কি কাজটা করেছে? 1 ফুট রেল বানিয়েছে, 1 ফুট ব্রিজ বানিয়েছে, 1 ফুট তারা রাস্তা পিচ করেছে, কিন্তু লম্বা লম্বা লেকচার দেয়। তো জনগণের কাছে আপনি কতক্ষণ বোকা বানিয়ে, ভাই পেটে আপনি নবাবপুরের খবর তো জানেন, পুরান ঢাকা ভাই ব্যবসা নাই, ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে অন্তত ব্যবসা তো চালু থাকবে। আমি অন্তত বললাম তো, আমি যেমন স্ট্রিট পিপলের সাথে কথা বলি, ব্যবসায়ীদের সাথে কথা বলি, ভাই ব্যবসা নাই, ব্যবসা শেষ এই দেশে। আপনি দেখেন গার্মেন্টস বন্ধ হচ্ছে, এই দেশে রপ্তানি বন্ধ, রপ্তানি উগান্ডার চেয়ে নিচে নেমে গেছে। শেখ হাসিনা কেন, অন্য কেউ আসলে যদি বিপ্লবে ডাক দেয়, আপনি নিশ্চিত থাকেন, ধরেন কোনো কারণে আওয়ামী লীগ কিছু করলো না, কথার কথা, আগামী 2 বছর পরে যে কোনো লোক ডাক দিলে এই দেশে বিদ্রোহ শুরু হয়ে যাবে। কারণ ভাই পেটে ভাত না থাকলে কেউ কিছু না হয় না ভাই, এভাবে দেশ চলতে পারে না। যদি ইউনূস দেশ ঠিক মতো চালাইতো, তাহলে তো আজীবন ক্ষমতায় রাখতো এই দেশের মানুষ। কারণ তার প্রভু রাষ্ট্র দেখেছে তার জনপ্রিয়তা শেষ। বিএনপিকে 3 মাসে বুঝে ফেলেছে, বিশ্ববাসী বুঝে। আপনি কি মনে করেছেন সামাজদার গেলে ইশারা বি কাফি? রয়টারে যখন শেখ হাসিনা সরাসরি ডেট দিয়ে ফেলেছেন, মার্জিন দিয়ে ফেলেছেন, তখন আমি বুঝে ফেলেছি পাশার দান উল্টে গেছে। অর্থাৎ শেখ হাসিনা ঘোড়ার চাল দিয়ে দিয়েছেন। আপনি কিন্তু অন্য চালে কিন্তু আপনি লড়াচড়া করে, আপনি এক্সচেঞ্জ করে আপনার কুইনকে টিকাইতে পারবেন। ঘোড়ার চালে কিন্তু কিছু করার নাই, আপনার লড়তেও পারবেন না। শেখ হাসিনা ঘোড়ার চাল দিয়ে দিয়েছে। ঘোড়ার চালে আপনি দাবা খেলার ব্যাপারে ঘোড়ার চাল সবচেয়ে মারাত্মক। পেনাল্টি কিক মিস হইতে পারে, ঘোড়ার চাল মিস হবে না। সুতরাং শেখ হাসিনার যে চালটা, আমি বারবার বলেছি, ভারত কিন্তু চাণক্য নীতির দেশ, তারা কিন্তু শেষে গেমটা খেলে দিবে। এই যে তারা গেমটা খেলে দিয়েছে, তারা কিছু বলেছে, ভারত কিছু বলেছে, শেখ হাসিনা শুধু বলেছে আমি ডিসেম্বরে আসতেছি, ঘুম ছুটে যাবে। এই দেখবেন, এটা হচ্ছে জুলাই মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মাঝখানে রয়েছে 4 মাস। এই 4 মাসে এরা বহুত কথা বলবে, বলতে 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 একসময় হতাশ হয়ে যাবে। তারপরে দেখবেন এরা আস্তে আস্তে পালাবে, শেখ হাসিনা আস্তে করে চলে আসবে। যদি আবারও বলি, যদি সেনাবাহিনী মুখোমুখি হয় তাহলে রক্তপাত বেশি হবে, আর যদি সেনাবাহিনী মুখোমুখি না হয় কম রক্তপাতে এই দেশে শেখ হাসিনার আগমন ঘটবে এবং এই সরকার পড়ে যাবে। হয় মধ্যবর্তী নির্বাচন ঘোষণা করতে হবে। কোনো মায়ের পুত জন্ম নেই নাই শেখ হাসিনাকে আদালতে গিয়ে তারা নিয়ে তারা জেলে দেয়। কোনো মায়ের পুত জন্ম নেয় নাই তাকে অ্যারেস্ট করে, জন্মই নেয় নাই। কি বলেন? শেখ হাসিনার জনপ্রিয়তা এখন যে কোনো সময়ের চেয়ে বেশি। তার আপনি যতই সমালোচনা করেন, যতই ফ্যাসিস্ট বলেন, যতই তার সমালোচনা দলে করেন, তিনি তো বলেছেন যে দীর্ঘদিন ক্ষমতায় থাকলে একটা দলে ভুল হতে পারে। আমরা সেই কথাটাই বলেছি, আমরা একটা দলে ভুল হবেই, কিন্তু তার এই মুহূর্তে শেখ হাসিনা এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। আপনি দেখেন, আমার ভাবির পোলারা এত বড় ক্ষমতাবান, সেনাবাহিনী ছাড়া মাঠে নামতে পারে না, বিএনপি মাঠে নামতে পারে না। এতই যদি জনপ্রিয় হইতো,
আপনি বলেন তো, নির্বাচিত হওয়ার পরও এখনো কেন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যায় না? তার মানেই তো একদম। তাল হায়। তো শেখ হাসিনা এটা বুঝে ফেলেছেন। বরং এরা সেনাবাহিনী তুলে নিত যদি, তাহলে শেখ হাসিনা ভয় পাইতো, যাতে জনপ্রিয়তা আছে। আজকে কিন্তু না, ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে, এই খবরটি এসেছে। শেখ আমরা দেখি ৬ সেক্ষেত্রে জেলায়, সে ৬ জেলায় তো আপনাকে অফিসিয়ালি ঘোষণা করেছে, কিন্তু বাংলাদেশে এখনো তো কাগজপত্র আনঅফিশিয়াল। সেনাবাহিনী রয়েছে। জি, ধন্যবাদ।